দুই যমজ ভাই যারা ছোটবেলাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কেউ একে অন্যের ব্যাপারে জানতও না। একজন হয়ে ওঠে ঔষধ কোম্পানির মালিক, অন্যজন হয়ে ওঠে গোয়েন্দা বিভাগের ক্যাপ্টেন। কিন্তু ভাগ্য একটা কেসে এই দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ঔষধ কোম্পানির ইল্লিগাল কাজের ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা একে অপরের মুখোমুখি হয়ে যায়। ভাগ্য শেষ পর্যন্ত দুই ভাইয়ের কি পরিণতি ডেকে আনবে? তারা কি একে অপরের শত্রু হয়ে উঠবে, নাকি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের পরিচয় খুঁজে নেবে? আসুন দেখে আসি অসাধারণ লেভেলের একটা থাই ড্রামা। এই ড্রামাটির এক্সপ্লেনেশন বাঁশঝাড়ের আগে আর কেউ কখনো করেনি। তাই ড্রামাটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। তো আসুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে ফেরা যাক। একটা মাফিয়া গ্রুপ এক লোককে কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করে। সেই মুক্তিপণের টাকা ভর্তি ব্যাগ নিয়ে লোকটাকে উদ্ধার করতে যায় ক্যাপ্টেন তিওয়া। ক্যাপ্টেন তিওয়া গোয়েন্দা বিভাগের PSI ডিপার্টমেন্টে চাকরি করে। যাই হোক, তিওয়া মাফিয়া বসের কাছে গিয়ে ব্যাগ খুলে টাকা দেখানোর সময় সে ব্যাগের ভেতর থেকে গান বের করে এবং পুরো গ্যাংয়ের ওপর অ্যাটাক করে দেয়। যদিও বাইরে একটা আর্মির ফোর্স তাকে হেল্প করার জন্য ছিল, তবুও সে একাই সবার সাথে লড়াই করে এবং সবাইকে ধরাশায়ী করে ফেলে। একটু পরে বাকি ফোর্সও সেখানে পৌঁছে যায়। কিডন্যাপ হওয়া লোকটাকে উদ্ধার করা হয়। মিশন শেষ করে ক্যাপ্টেন তিওয়া কমান্ডিং অফিসারের কাছে গেলে সে একটু রেগে যায় আর বলে, তোমার সমস্যা কি? তুমি কি নিজেকে সুপারম্যান মনে করো? আর্মির ফোর্স থাকতেও তুমি কেন একা লড়াই করতে গেলে? কিছু হয়ে গেলে এর দায় কে নিত? তিওয়া কোনো প্রশ্নের জবাব দেয় না। সে নিজের দায়িত্ব পালন করে বাড়ি চলে যায়। গোসলের সময় দেখা যায় মারামারির কারণে তার শরীরে অনেক জায়গায় জখমের দাগ হয়ে গেছে, তবুও সে নির্বিকার, যেন কোনো ব্যথাই তাকে ছুঁতে পারে না। গোসল শেষ করে তিওয়া তার গার্লফ্রেন্ড উইমালাকে ফোন দেয়। আজ উইমালার চাকরির শেষ দিন ছিল। সে এবার গ্রামে ফিরে গিয়ে নিজের রিসোর্টে দায়িত্ব নিতে চায়। যাই হোক, দুজন বেশ জমিয়ে কিছুক্ষণ কথা বলে। তারপর উইমালা জানায় তার বিদায় উপলক্ষে বন্ধুরা একটা পাবে পার্টি রেখেছে, সে ওখানে যাচ্ছে। তিওয়া সিরিয়াস বয়ফ্রেন্ডের মতো করে বলে, ঠিক আছে, যাচ্ছ যখন যাও, কিন্তু লোকেশনটা শেয়ার করে রেখো। উইমালা ফোন রেখে লোকেশন শেয়ার দিয়ে সেই পাবে যায়। পাবে গিয়ে প্রথমেই তার তিওয়ার সাথে দেখা হয়। সে ভাবে তিওয়া তাকে সারপ্রাইজ দিতে এখানে এসেছে, তাই সে তিওয়াকে জড়িয়ে ধরে। এ সময় তিওয়ার সাথে আরেকটা মেয়েও ছিল। সে তিওয়াকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? তিওয়া বলে, এখনো হবে, ভবিষ্যতে হতে পারে। ছেলেটার কথা শুনে উইমালা বিব্রত হয়ে যায়। সে বুঝতে পারে তিওয়া ভেবে সে ভুল মানুষকে জড়িয়ে ধরেছে। এই ছেলেটা তিওয়া না, কিন্তু তিওয়ার সাথে এই ছেলেটার চেহারার অনেক মিল। উইমালা সরি বলে চলে যাচ্ছিল, তখন ছেলেটা দুষ্টুমি শুরু করে। সে বলে, ভুল করে জড়িয়ে যখন ধরেছই, তাই এর ক্ষতিপূরণ হিসেবে ফোন নম্বর আর অ্যাড্রেস দিয়ে যাও। উইমালা তাকে এড়িয়ে চলে যেতে থাকলে ছেলেটা তাকে চেপে ধরে। তখন উইমালা তার বিশেষ জায়গায় হাঁটু দিয়ে গুঁতা মেরে সেখান থেকে চলে যায়। উইমালা যেতে যেতে ভাবে, এই অসভ্যটার চেহারা তিওয়ার মতো কেন? দর্শক, আসলে এই ছেলেটার নাম তাওয়ান। সে তিওয়ার যমজ ভাই, কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কেন যোগাযোগ নেই সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, তাওয়ান সবেমাত্র বিদেশ থেকে এসেছে আর এয়ারপোর্টে নেমেই সে লাগেজও সংগ্রহ করেনি। সে সোজা পাবে চলে এসেছে। একে তো সে ফুর্তিবাজ, তার উপর আবার বাড়িতে গেলেই তার সৎ বাবার সাথে দেখা হবে। সে তার সৎ বাবা পাচারাকে একদম সহ্য করতে পারে না। রাতটা পাবেই কাটিয়ে সকালে তাওয়ান অফিসে যায়। তাদের একটা ঔষধ কোম্পানি ছিল। রিসেন্টলি তারা একটা ঝামেলায় পড়েছে। তাদের কোম্পানির ঔষধ খেয়ে অনেকগুলো মানুষ আরো অসুস্থ হয়ে পড়েছে এবং কয়েকজন মারাও গিয়েছে। তাওয়ান এজন্যই দেশে ফিরে এসেছে। অফিসে গিয়ে তাওয়ান মাকে খোঁজে। তার মা এই কোম্পানির চেয়ারম্যান ছিলেন। সে অফিসে এসে জানতে পারে তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। উনি মেন্টালি আনস্টেবল হয়ে পড়েছেন। তবে তাওয়ান তার সৎ বাবা পাচারাকে দেখতে পায়। পাচারা একটা প্রেস কনফারেন্স করছিল। সে প্রেসের সামনে তাদের কোম্পানির ঔষধের কারণে এতগুলো মানুষ মারা যাওয়ার দায়ে ক্ষমা চায়, আর ঠিক কী কারণে তারা মারা গেছে তার একটা প্রপার ইনভেস্টিগেশনের কথা জানায়। এদিকে উইমালা গ্রামে স্টেশনে পৌঁছে যায়। সেখান থেকে তিওয়ার বাবা তাকে রিসিভ করে। উইমালা আর তিওয়ার একই জায়গায় বাড়ি। তাদের দুই পরিবার ফ্যামিলি ফ্রেন্ড, তাই দুজনেই একসাথে বড় হয়েছে। দুই ফ্যামিলির মধ্যে বন্ডিংটাও ভালো।
যাওয়ার পথে উইমালা তিওয়ার বাবাকে জিজ্ঞাসা করে তিওয়ার কোনো যমজ ভাই আছে কিনা। তিওয়ার বাবা বলে, তোমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছ, যদি ওর যমজ ভাই থাকতো তাহলে তুমি নিশ্চয়ই তাকে দেখতে। উইমালা বলে তার তিওয়ার মতো দেখতে একজনের সাথে দেখা হয়েছিল, ছেলেটা খুব বজ্জাত আর অসভ্য। এটা শুনে তিওয়ার বাবা হেসে বলে, তাহলে তো সে তিওয়ার সাথে রিলেটেড কেউ হতেই পারে না। তাছাড়া আমার শুধু একটাই ছেলে, সেটা হলো তিওয়া, আর কোনো ছেলে আমার নেই। উইমালা বাড়িতে পৌঁছে দেখে তার বাবা মা কেমন ভয়ে ভয়ে রয়েছে। সে বাইরে গার্ডেনে তাকিয়ে দেখে একজন ফরেন মাফিয়া গান নিয়ে বসে আছে। এই মাফিয়া তাদের হুমকি দিয়েছে সেই রিসোর্টটা দখল করতে চায়। তার বস এখানে একটা ক্যাসিনো খুলবে। উইমালা এটা শুনে রেগে যায় আর সে একাই মাফিয়ার সাথে ডিল করতে যায়। সে ফোনের ভিডিও ক্যামেরা অন করে লোকটার সাথে তর্কাতর্কি শুরু করে। তারপর লোকটাকে বিভিন্ন আইনের সেক্টর আর ধারার কথা বুঝিয়ে বলে সে যা করছে তা ফৌজদারি অপরাধ, তাকে বিভিন্ন ক্যাটাগরির শাস্তি পাওয়া লাগবে এসব করলে। লোকটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এসব বলার? তোমার কথা আমার কেন শুনতে হবে? তখন উইমালা বলে, আমি একজন অ্যাটর্নি, মানে সে একজন লয়ার আর কি। থাইল্যান্ডে লয়ারকে অ্যাটর্নি বলা হয়। তো উইমালার পরিচয় জানতে পেরে মাফিয়া লোকটা আর তার সাথে তর্ক বাড়ায় না, সে তখন সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে তাওয়ান বাড়ি ফেরার সময় দেখে তার মা একা বাইরে বেরিয়ে এসেছে। তার মা এতটাই মানসিক অসুস্থ যে সে নিজের ছেলেকেও চিনতে পারছিল না। তাওয়ান মাকে বাড়িতে নিয়ে যায়। তারপর যখন পরিচয় দেয়, মা আমি তোমার ছেলে, তখন মহিলা তাকে চিনতে পারে আর আদর করে দেয়। অন্যদিকে উইমালা তিওয়াকে ফোন দিয়ে এখানকার ঘটনার ব্যাপারে জানায়। এতে তিওয়া বেশ চিন্তিত হয়ে পড়ে। তিওয়া বলে সে ছুটি নিয়ে আগামীকাল গ্রামে ফিরে আসবে। সে একটা লেকের ধারে অপেক্ষা করবে, উইমালা যেন সেখানেই আসে। তো পরের দিন উইমালা তিওয়ার সাথে দেখা করার জন্য বের হচ্ছিল, তখন কয়েকজন গুন্ডা তাকে তুলে নিয়ে চলে যায়। এদিকে তিওয়া গ্রামে পৌঁছে লেকের ধারে অনেকক্ষণ অপেক্ষা করার পরও উইমালার খোঁজ পায় না। তখন একটা মেয়ে জানায় সে কয়েকজন লোককে উইমালাকে তুলে নিয়ে যেতে দেখেছে। এটা শুনে তিওয়া উইমালার লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় আর গুন্ডাগুলোকে মেরে উইমালাকে উদ্ধার করে। এই গুন্ডাগুলো আসলে সেই মাফিয়া বসের লোক ছিল যাদের সাথে উইমালা গতদিনে টক্কর দিয়েছিল। তিওয়া লোকগুলোকে সাবধান করে দিয়ে বলে তাদের যেন আর কখনো রিসোর্টের আশেপাশেও দেখা না যায়। তারপর দুজন বাড়ি ফিরে এসে একসাথে রান্না করতে বসে যায়। অন্যদিকে তাওয়ান জানতে পারে তাদের এক ফ্যামিলি ফ্রেন্ড কর্ন তার মায়ের কাছ থেকে 30 লক্ষ টাকা ধার নিয়ে সেই টাকার ফেরত দেয়নি। তাই তাওয়ান কর্নের বাড়িতে যায়। কর্ন অনেক বছর পরে তাওয়ানকে দেখে চিনতে পারছিল না, তাই সে তাকে দেখে উল্টাপাল্টা আচরণ শুরু করে, কিন্তু পরিচয় পাওয়ার পর নম্র হয়ে যায়। তাওয়ান কর্নের কাছে তাদের পাওনা টাকা ফেরত চায়। কর্ন বলে তাকে কয়েক মাস সময় দিতে। তাওয়ান তাকে 3 দিনের সময় দেয় এবং বলে এই 3 দিনের মধ্যে যেন সে 50% টাকা ফেরত দেয়। এ সময় কর্নের মেয়ে গ্রেস চলে আসে। বাবার সাথে তাওয়ানকে কঠিন স্বরে কথা বলতে দেখে গ্রেস রেগে যায় এবং প্রতিবাদ করে। গ্রেসের দিকে তাকিয়েই তাওয়ান হেসে ফেলে, কারণ তার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় গ্রেস অনেক মোটা ছিল, সে প্রায় তাওয়ানের চকলেট কেড়ে নিয়ে খেয়ে ফেলতো। যাই হোক, গ্রেসের বাবা গ্রেসকে পরিচয় করিয়ে দিয়ে বলে এটা তোমার তাওয়ানজু আন্টির ছেলে। তাওয়ান মজা করে বলে আমি সেই ছেলেটা যার কাছ থেকে একটা মোটকুমে চকলেট কেড়ে নিয়ে খেয়ে ফেলতো। এটা শুনে গ্রেস একটু বিব্রত বোধ করে। গ্রেসের বাবা তাকে বলে সে তাওয়ানের সাথে একটু পার্সোনাল কথা বলবে, তাই দুজনে টাকার বিষয়ে কোনো একটা ডিল করে। আর বাইরে থেকে গ্রেস আবছা কিছু কথা শুনতে পেয়ে বিচলিত হয়ে পড়ে, কারণ টাকা শোধ দেওয়ার জন্য গ্রেসের বাবা কর্ন গ্রেসের সাথে তাওয়ানকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। আমাদের দেশে যেমন মেয়ের ফ্যামিলি বিয়ের সময় ছেলের ফ্যামিলিকে যৌতুক দেয়, থাইল্যান্ডেও সেরকমই একটা অপসংস্কৃতি রয়েছে যেখানে ছেলের পরিবার মেয়ের পরিবারকে যৌতুক দিতে হয়। তো কর্ন মেয়ের বিয়ের মাধ্যমে যৌতুক হিসেবে টাকাটা শোধ দিতে চাইছিল। যদিও তাওয়ান এই বিয়েতে তেমন একটা আগ্রহ দেখায় না, কিন্তু আবছা কথা শুনে গ্রেসের মনে ভুল ধারণা জন্মে। তাওয়ান যখন কথা শেষ করে বাড়ি যাচ্ছিল, গ্রেসও হুট করে তার গাড়িতে উঠে পড়ে। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থেকে নেমে গ্রেস বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে সময় দাও, আমি তোমাকে ধারের টাকাটা ফেরত দেব। তাই বাবার সাথে যা কথা হয়েছে সেসব ভুলে যাও, মনে করো তুমি কিছুই শোনোইনি। এই বলে গ্রেস হনহন করে বেরিয়ে চলে যাচ্ছিল। গ্রেস আতঙ্কে খালি পায়েই চলে এসেছিল, তাই তার হাঁটতে কষ্ট হচ্ছিল। সেটা খেয়াল করে তাওয়ান তাকে গাড়িতে উঠে আসতে বলে এবং বাড়িতে নামিয়ে দিয়ে আসে। দুজনকে একসাথে দেখে গ্রেসের বাবার মুখে মুচকি হাসি জেগে ওঠে। এভাবে যাক, কাজ তাহলে হয়ে গেল।
এদিকে তিওয়া আর উইমালা সমুদ্রের ধারে ঘুরতে যায়। সেখানে গিয়ে তিওয়া বলে সে একটা ছোট নীল রঙের বক্স খুঁজে পাচ্ছে না। উইমালা যেন সেটা খুঁজে দেখে। উইমালা একটু সামনেই বক্সটা খুঁজে পায় এবং তিওয়াকে দেয়। তিওয়া বক্সটা খুলতেই দুটো আংটি দেখা যায়। তিওয়া উইমালাকে প্রপোজ করে এবং বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? উইমালা প্রথমে একটু দুষ্টুমি করে, তারপর সে হ্যাঁ বলে দেয়। দুজনকে আংটি পরিয়ে দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর বাড়ি ফিরে দেখে দুই পরিবার এই উপলক্ষে খাবারের আয়োজন করেছে। তারা একসাথে রাতটা সেলিব্রেট করে। তারপর নিজের ঘরে ফিরে গিয়ে উইমালা একটা পাথরে তাদের প্রপোজের ডেটটা লিখে একটা বাক্সতে রাখে। এটা উইমালার পুরনো স্বভাব। সে নিজের গুরুত্বপূর্ণ দিনগুলো পাথরে লিখে বাক্সে জমা করে রাখে। যাই হোক, এদিকে তাওয়ান তার সেক্রেটারির সাথে কর্ন আর পাচারার মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করছিল। তাদের ধারণা লোকচক্ষুর আড়ালে পাচারা কোনো অবৈধ ব্যবসা করছে, আর তার এই কাজের পার্টনার হলো কর্ন। তাওয়ান সেক্রেটারিকে এই ব্যাপারে নজর রাখতে বলে। তারপর তাওয়ান বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছিল। এ সময় পাচারা অফিসে বের হবার সময় তাওয়ানের মায়ের গালে চুমু খায়। এটা দেখে তাওয়ান বিব্রত এবং বিরক্ত দুটোই হয়। তার বিরক্তি দেখে পাচারা বলে, চিন্তা করো না, তুমিও এই বাড়িতে যথেষ্ট স্পেস পাবে। তাওয়ান বলে সেই বাড়ি এবং অফিস সব জায়গাতেই স্পেস চায়। পাচারা আর তার সাথে কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। এরপর পাচারা কর্ণের সাথে দেখা করে। কর্ণ পাচারাকে বলছিল তাওয়ান তার কাছ থেকে টাকা ফেরত চাইছে। পাচারা যেন ব্যাপারটা দেখে, তা না হলে সে তাওয়ানকে বলে দেবে মুখোশের আড়ালে পাচারা আসলে কি করে বেড়াচ্ছে। পাচারাও হুমকি দিয়ে বলে কর্ণ যদি মুখ খোলে তাহলে সে তাকে মেরে ফেলবে, এমনকি তার মেয়েরও ক্ষতি করবে। পাচারা কর্ণকে ভরসা দেয় সে সব সামলে নেবে। তাছাড়া সে গ্রেসের জন্য কোম্পানির সেলস ডিপার্টমেন্টে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আর তাদের এই পুরোটা সময়ের কথোপকথন তাওয়ানের সেক্রেটারি সান ভিডিও করে নেয়। তারপর তারা কর্ণকে ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পাচারা সবার আড়ালে কি অন্যায় কাজ করছে। কর্ণ সহজে মুখ খুলতে চায় না। সে বলে পাচারা খুব হারামি লোক, ওর বিরুদ্ধে গেলে ও আমাকে মেরে ফেলবে। তাওয়ান কর্ণকে প্রলোভন দেখায় সে যদি সব স্বীকার করে তাহলে তার লোনের টাকা শোধ করে দেয়া হবে এবং তাকে পাচারার কাছ থেকে প্রোটেক্ট করা হবে। তাওয়ান সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্ণকে সময় দেয়। এদিকে তাওয়ানদের কোম্পানি একটা ধাক্কায় বেঁচে যায়। ইনভেস্টিগেশনে লাশগুলোর ময়না তদন্ত করে দেখা গেছে তারা কোম্পানির ঔষধের জন্য না, বরং তারা হার্ট ফেল করে মারা গেছে। পাচারার উপর থেকে অভিযোগ উঠে যায়। পাচারা তাওয়ানের কাছে গিয়ে একটা রেকর্ডিং শোনায়, যে রেকর্ডিং এ তাওয়ান পাচারাকে হুমকি দিয়েছিল মানুষগুলোর মৃত্যুর পেছনে যদি তাদের কোম্পানির ঔষধ জড়িত থাকে পাচারাকে কোম্পানি এবং তার মায়ের জীবন থেকে সরে যেতে হবে। পাচারা সেই রেকর্ডিং তাওয়ানকে শুনিয়ে বলে এখন যেহেতু প্রমাণ হয়ে গেছে সে নিরপরাধ, তাই তাকে নিশ্চয়ই এই কোম্পানি থেকে আর বের হয়ে যেতে হবে না। পাচারা তাওয়ানকে তাচ্ছিল্য করে বেরিয়ে যায়। অন্যদিকে তিওয়া মন খারাপ করে বসেছিল, কারণ সে উইমালার সাথে সময় কাটাতে চাইছিল, কিন্তু ডিপার্টমেন্ট থেকে তাকে জরুরি ডাক পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সে চলে যাবে, অথচ উইমালা তার সাথে কথা বলছে না। সে রাগ করে আছে। তাই উইমালার সাথে দেখা না করেই জাস্ট বাবাকে হাঁক করেই তিওয়া বেরিয়ে যায়। তিওয়া বিউরোতে পৌঁছে জানতে পারে তাকে পাচারার ব্যাপারে ইনভেস্টিগেশনের জন্যই ডাকা হয়েছে। তাদের সন্দেহ পাচারা ঔষধের ব্যবসার আড়ালে ড্রাগসের বিজনেসের সাথে জড়িত। তিওয়া অফিসারকে বলে ইনভেস্টিগেশনের জন্য তার পাচারার ফুল প্রোফাইল ডিটেইলস প্রয়োজন। সে ওয়াহানা ভেসা কোম্পানিতে আসার আগে কি করত, এই কোম্পানিতে সে কিভাবে ঢুকলো, সমস্ত কিছুর ডিটেইলস সে অ্যানালাইসিস করে দেখতে চায়। অফিসার তাকে সব ধরনের হেল্প করার প্রতিশ্রুতি দেয়। কেস নিয়ে আলোচনা শেষে তিওয়া বলে এই মিশনটা শেষ হলে সে চাকরি থেকে রিজাইন নিয়ে নেবে, কারণ সে বিয়ে করতে চলেছে। বাকিটা জীবন সে ভালোবাসার মানুষের সাথেই কাটাতে চায়। অফিসার যদিও কিছুটা আপসেট হয়, তবে সে তিওয়ার কথা মেনে নেয়। এদিকে কর্ণ সিদ্ধান্ত নেয় সে পাচারার বিরুদ্ধে সব প্রমাণ তাওয়ানকে দিয়ে দেবে। তাই সে গ্রেসকে দিয়ে একটা এনভেলপ খামে করে প্রমাণ নিয়ে তাওয়ানের অফিসে পাঠায়। কিন্তু এই কথাটা পাচারা জেনে গিয়েছিল, তাই সে গ্রেসকে মারতে লোক পাঠায়। গুন্ডারা গ্রেসকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এ সময় তাওয়ান সেখানে পৌঁছায় এবং গ্রেসকে টেনে নিয়ে পালাতে শুরু করে। তারা কোনো রকম লিফটে উঠে এমার্জেন্সি রুমে যায় আর ইলেকট্রিক সার্কিটগুলো নামিয়ে দিয়ে সব অন্ধকার করে দেয়। তারপর তাওয়ান গ্রেসকে নিয়ে একটা কোনায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর গুন্ডারা সেখানে এসে আশপাশ খোঁজাখুঁজি শুরু করে। তখন তাওয়ান একটা ট্রিক খাটায়। সে এনভেলপ খামটা খুলে পেপারসগুলো গ্রেসের হাতে দেয় আর নিজে খালি খামটা নিয়ে দৌড় দেয়। গুন্ডারা ভেবেছিল তাওয়ানের কাছে প্রমাণাদি আছে, তাই তারা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তাকে ধরে ফেলে এবং দু ঘা দিয়ে খামটা নিয়ে চলে যায়। তারা পাচারার অ্যাসিস্ট্যান্টকে খামটা দিতেই সে রেগে যায়।
কারণ খামের ভেতর তো ফাঁকা ছিল। গুন্ডারা আবারও তাওয়ানকে খুঁজে বেড়াতে শুরু করে। তাওয়ান আড়াল থেকে একটা লাঠি তুলে নিয়ে একজনকে ঘায়েল করে, আর অন্যজন কিছু করার আগেই সেখানে তাওয়ানের বডিগার্ডরা চলে আসে, তাই সে পালিয়ে যায়। তাওয়ান গ্রেসকে নিয়ে গাড়িতে ফিরে আসে। এদিকে কর্ণকে শায়েস্তা করতে পাচারা সরাসরি তার কাছে চলে যায়। পাচারাকে দেখে কর্ণ ভয়ে জবুথবু হয়ে যায়। তবে পাচারা কিছু করার আগেই সেখানে তাওয়ানের সেক্রেটারি সান চলে আসে। সান পাচারাকে সাবধান করে দিয়ে বলে, এখন মিস্টার কর্ণের দায়িত্ব তাওয়ান নিয়েছে, তাই কর্ণের গায়ে হাত দেয়া মানে তাওয়ানের সাথে শত্রুতা করা। পাচারা বাধ্য হয়ে কর্ণকে ছেড়ে দেয় আর বলে, যদি ভেবে থাকো তাওয়ান তোমাকে বাঁচাতে পারবে তাহলে তুমি ভুল ভাবছো, তোমাকে আমি ছাড়বো না। এই বলে পাচারা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে তিওয়া উইমালাকে বারবার ফোনে ট্রাই করছিল, কিন্তু সে ফোন রিসিভ করছিল না, কারণ তার ধারণা তিওয়া তার চেয়ে বেশি নিজের কাজকে ভালোবাসে, আর এটাই হলো তার আসল অভিমান। উইমালা রাগ করে বিয়ের আংটিটা সমুদ্রের ধারে বালুর মধ্যে পুঁতে রেখে চলে আসে। বাড়ি ফিরে দেখে তিওয়া আবার ফোন করেছে। উইমালা ফোনটা রিসিভ করে লাউডে দিয়ে রেখে দেয়। তিওয়া বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি, আর এজন্য আমি এই মিশনের পরে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে উইমালার সব অভিমান শেষ হয়ে যায়, তার মুখে হাসি ফুটে ওঠে। তখন তার মনে পড়ে, হায় হায়, আমি তো আংটিটা সমুদ্রের ধারে পুঁতে রেখে এসেছি। মনে পড়তেই সে দৌড়ে সমুদ্রের ধারে যায় আর পাগলের মতো এটা খুঁজতে থাকে, কিন্তু আংটিটা খুঁজে পায় না। একটু পরে উইমালার এক বান্ধবী হাসতে হাসতে এসে তাকে আংটিটা ফেরত দেয়। আংটিটা আঙুলে পড়ে যেন সে নিজের প্রাণ ফিরে পায় এমন অবস্থা। যাই হোক, অন্যদিকে তাওয়ান গ্রেসকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দেয়। তারপর তাওয়ান গ্রেসের কাছে রাখা পেপারসগুলো নিয়ে কর্ণকে জিজ্ঞাসা করে, এগুলো কি? কর্ণ বলে, এগুলো একটা কোম্পানির রেজিস্ট্রেশন পেপার। পাচারা তাকে বলেছিল নিজের নামে একটা কোম্পানি খুলতে আর নিজেকে সেই কোম্পানির এক্সিকিউটিভ বানাতে। পাচারার কথা মতো কর্ণ সেটাই করে, কিন্তু সে জানে না এই কোম্পানিতে কি হয়, কোম্পানিটা কোথায়, এমনকি সে কখনো সেই কোম্পানিতে যায়নি পর্যন্ত। তবে প্রতি মাসে তার অ্যাকাউন্টে স্যালারি ঠিকই চলে আসে। আর রিসেন্টলি কর্ণ সেই কোম্পানির অ্যাকাউন্ট চেক করে জানতে পেরেছে কোম্পানির মান্থলি প্রফিট 10 লাখ টাকা। এটা শুনে তাওয়ান ধারণা করে পাচানা মানি লন্ডারিং এর সাথে জড়িত, এটা একটা ইল্লিগাল কাজ। তাই সে পাচানাকে পুলিশে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেই সাথে কর্ণকে ওয়ার্নিং দিয়ে রাখে, সে যদি পরে বিশ্বাসঘাতকতা করে তবে তাকেও এর চরম মূল্য দিতে হবে। তারপর তাওয়ান সেক্রেটারিকে নিয়ে চলে যায়। সেক্রেটারি সান বলে তার এক আঙ্কেল পিএসআই বিভাগের ডিরেক্টর, ওনার নাম আনুসর্ন। এই আনুসর্নই কিন্তু আবার তিওয়ার বস ছিল। যাই হোক, এই কেসের তদন্ত এবং তাওয়ানের সেফটির জন্য সান তাওয়ানকে ওনার কাছে নিয়ে যেতে চায়। পরের দিন তাদের অ্যাপয়েন্ট ছিল, তো ডিরেক্টর আনুসর্ন আগেই প্লেসে পৌঁছে যায়। একটু পর সেখানে তিওয়াও এসে পৌঁছায়। তিওয়া যখন চলে যাচ্ছিল তখন এক লোক তার গাড়ির অ্যাক্সিলেটরের নিচে একটা টাইম বোমা সেট করে দেয়। তিওয়া আগেই বুঝতে পেরেছিল কেউ তাকে ফলো করছে, তাই সে লোকটাকে ধরে ফেলে। ধরা খেয়ে লোকটা টাইম বমের টাইম অন করে দিয়ে দৌড় মারে। তিওয়া বম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়ে আতঙ্কবাদীটাকে ধরতে তাড়া করে, আর এই সময় সেখানে তাওয়ান চলে আসে। তাই ভাগ্যক্রমে তাদের আর দেখা হয় না। তাওয়ান সানকে নিয়ে ডিরেক্টর আনুসর্নের সাথে দেখা করতে যায়। আনুসর্ন তাওয়ানকে দেখেই হতভম্ব হয়ে যায়। সান জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এরকম করছেন কেন? আনুসর্ন বলে, আমি যদি ক্যাপ্টেন তিওয়ার ক্লোজ না হতাম আর যদি না জানতাম তিওয়া তার বাবার একমাত্র সন্তান, তাহলে আমি ধরে নিতাম তাওয়ান তিওয়ার যমজ ভাই। দুজন আলাদা মানুষের চেহারায় এত মিল কিভাবে হয়? আনুসর্ন তিওয়ার সাথে তাওয়ানের দেখা করানোর জন্য তিওয়াকে ফোন করে, কিন্তু তিওয়া আতঙ্কবাদীকে নিয়ে ব্যস্ত ছিল, তাই তাদের দেখা করানো সম্ভব হয় না। তো কি আর করার, তারা কেসের ব্যাপারে আলোচনা শুরু করে। তাওয়ান পাচারার ব্যাপারে জানায়। ডিরেক্টর আনুসর্ন বলে তারাও পাচারার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালাচ্ছে। সে যদি অপরাধ করে থাকে তাহলে সে নিশ্চয়ই সাজা পাবে। আলোচনা শেষ হলে তারা উঠে চলে যায়। এরপর অফিসে গিয়ে তাওয়ান পাচারার কাছে কোম্পানির লাস্ট 5 বছরের অ্যাকাউন্টসের হিসাব চায়। এতে পাচানা বেশ ঘাবড়ে যায় এবং তাওয়ানের সাথে তর্কাতর্কি করার চেষ্টা করে। তাওয়ান বলে, বেশি বার বেরো না, তুমি বাটপারি কেসের সাসপেক্ট, কথাটা মাথায় রেখো। এই বলে সে বেরিয়ে যায়। তাওয়ান বেরিয়ে যাওয়ার পরে পাচারা তার অবৈধ কোম্পানির গোডাউনে যায়। সেখানে কয়েকজন কর্মচারী ড্রাগ প্যাকিং করছিল। পাচারা তাদের এক লাইনে দাঁড় করায়। তারপর জিজ্ঞাসা করে কোম্পানির ইনফরমেশন কে লিক করেছে। সে প্রলোভন দেখিয়ে বলে সত্যি কথা বললে তাকে সে ছেড়ে দেবে, কিন্তু কেউ মুখ খোলে না। তখন সে গান বের করে, একজন স্টাফকে গুলি করে মেরে ফেলে আর বলে এই আসল কালপ্রিট। সে সবাইকে সাবধান করে দিয়ে কাজে লাগিয়ে দেয়, তারপর বেরিয়ে আসে। এদিকে তাওয়ান এত সমস্যার মাঝেও পাবে গিয়ে ফুর্তি করছিল।
সেক্রেটারি সান উদ্বেগ নিয়ে বলছিল তাওয়ানের বডিগার্ড রাখা উচিত। পাচারা কখন কোন দিক দিয়ে ক্ষতি করে দেবে তা তো বলা যায় না, কিন্তু তাওয়ানের এসব কোনো আগ্রহই নেই। এ সময় সেখানে শিডিউল ফাইল নিয়ে গ্রেস আসে। তাওয়ান গ্রেসকে নিজের পিএ হিসেবে নিয়োগ দিয়েছে। গ্রেস জানায় আগামীকাল তাওয়ানের ফরেন বায়ারদের সাথে মিটিং আছে। তাওয়ান গ্রেসের সাথে একটু দুষ্টমি করার চেষ্টা করে, কিন্তু গ্রেস নিজের কাজ শেষ করেই তাকে আর পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিন সকালে তাওয়ান আগে পাচারার অ্যাকাউন্টেন্টের কাছে যায়। সে গিয়ে দেখে অ্যাকাউন্টেন্ট এখনো গত 5 বছরের অ্যাকাউন্ট ডিটেইলস রেডি করেনি, তাই সে তাকে কয়েকটা ঘুষি মেরে দ্রুত কাজটা কমপ্লিট করার কথা বলে চলে যায়। এরই মধ্যে আবার আরেক ধামাকা হয়ে যায়। পাচারার উইট নামের একজন কর্মচারী তাওয়ানের সাথে যোগাযোগ করে আর বলে তাওয়ান যেন তার সাথে দেখা করে, তার কাছে পাচারার বিরুদ্ধে এভিডেন্স আছে। এটা শুনে তাওয়ান উইটের সাথে দেখা করে। উইট পাচারার গোডাউনের একটা ছোট ভিডিও ক্লিপ দেখায় যেখানে ড্রাগ প্যাকিং করা দেখা যাচ্ছিল। এটা দেখে তাওয়ানের চোখ কপালে উঠে যায়। উইট বলে পাচারা ড্রাগের বিজনেস করে আর সে তাওয়ানের মায়ের কোম্পানির নামে মানি লন্ডারিং করে। উইট জানায় তার কাছে আরো প্রমাণ আছে, সে প্রমাণগুলো তাওয়ানকে দেবে, কিন্তু তার জন্য তাকে 10 মিলিয়ন টাকা দিতে হবে। তাওয়ান উইটের কথা মেনে নেয়। পরের দিন সে তাকে টাকা এবং দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, কিন্তু এদিকে পাচারাও থেমেছিল না। সে তাওয়ানের ওপর নজর রাখতে চাইছিল, তাই সে গ্রেসকে দিয়ে একটা ফাইল তাওয়ানের অফিস রুমে রেখে আসে। এই ফাইলে একটা হেয়ারিং ডিভাইস লাগানো ছিল যেটা গ্রেসও জানতো না, তাই সে কিছু না বুঝেই ফাইলটা তাওয়ানের অফিস রুমে রেখে আসে। আর একটু পর তাওয়ান আর সান রুমে ঢোকেই তারা উইটের ব্যাপারে কথা বলা শুরু করে। তাওয়ান উইটকে ফোন দিয়ে বলে তার জন্য টাকা এবং পাসপোর্ট ভিসা রেডি আছে, সে যেন প্রমাণ নিয়ে অমুক জায়গায় অপেক্ষা করে। এই কথাগুলো হিয়ারিং ডিভাইসের মাধ্যমে পাচারা আর তার সেক্রেটারি শুনে ফেলে এবং তারা বুঝে যায় উইট তাদের সাথে বেইমানি করেছে। তাই রাতে যখন উইট প্রমাণগুলো নিয়ে বের হচ্ছিল তখনই পাচারার লোকেরা তাকে ধরে ফেলে। অন্যদিকে তাওয়ান আর সান অনেকক্ষণ অপেক্ষা করার পরও উইটের দেখা না পেয়ে চিন্তায় পড়ে যায়। তারা সন্দেহ করে পাচারা হয়তো সব জেনে গিয়েছে, কিন্তু সে কিভাবেই বা জানবে। সান তাওয়ানের ফোন চেক করে দেখে ফোন ট্যাপ হচ্ছে কিনা, কিন্তু ফোন ঠিকই ছিল। অনেকক্ষণ অপেক্ষার পর তাওয়ান হতাশ হয়ে অফিসে ফেরে। তখন রিসেপশন থেকে গ্রেস তাওয়ানকে একটা পেন ড্রাইভ দেয়। সে জানায় কেউ একজন তাওয়ানের নামে এটা রেখে গিয়েছে। তাওয়ান রুমে গিয়ে পেন ড্রাইভটা ল্যাপটপে অন করতেই শক খেয়ে যায়। পাচারা উইটকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছে আর সেটার ভিডিও রেকর্ড করে তাওয়ানকে পাঠিয়েছে। আতঙ্কে তাওয়ানের হাতে সেই ফাইলটা ধাক্কা লাগে যেটাতে হিয়ারিং ডিভাইস লাগানো ছিল। ধাক্কা লাগতেই ফাইল থেকে ডিভাইসটা পড়ে যায়। সেটা দেখেই তাওয়ান বুঝে যায় পাচারা কিভাবে উইটের ব্যাপারে জেনে গেল। রাগে তাওয়ান লাথি দিয়ে ডিভাইসটা ভেঙে ফেলে। এদিকে ডিরেক্টর আনুসরণ সবাইকে নিয়ে আলোচনায় বসে। ইনফরমারের কাছ থেকে তারা খোঁজ পেয়েছে আজ রাতে পাচারার একটা ড্রাগ ডিলিংস আছে, সেখানে পাচারা নিজে উপস্থিত থাকবে। আনুসরণ ক্যাপ্টেন তিওয়াকে কমান্ডের দায়িত্ব দিয়ে পুরো ফোর্স নিয়ে রেডি থাকতে বলে। আজ তাদের পাচারাকে গ্রেফতার করতেই হবে। তাই তারা সময় মতো ড্রাগ ডিলিং এর প্লেসে গিয়ে উপস্থিত হয় এবং সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। সেখানে ড্রাগ ডিলাররাও চলে আসে, কিন্তু পাচারা সেখানে ছিল না। এদিকে পাচারা আবার আরেকটা চাল দিয়ে রেখেছে। তাওয়ান বাড়ি ফিরতেই জানতে পারে পাচারা তার মাকে নিয়ে কোথাও একটা বের হয়েছে। পাচারা নাকি কোন এক চিকিৎসার কথা জানতে পেরেছে যার মাধ্যমে তাওয়ানের মাকে একদম সুস্থ করে ফেলা যাবে। এটা শুনে তাওয়ান ঘাবড়ে যায়। পাচারা মায়ের কোনো ক্ষতি করে দেবে এই ভয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তখনই পাচারার একজন লোক অ্যালার্ট করে দেয় যে তাওয়ান বাইরে বেরিয়ে গেছে। হাই রোডে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে তাওয়ানকে ধাক্কা দিয়ে দেয়। অ্যাক্সিডেন্টে তাওয়ান মারাত্মকভাবে ইনজুর্ড হয়। অন্যদিকে একই সময় তিওয়া আর তার ফোর্স পাচারাকে সেখানে ডিটেক্ট করতে পারে, তাই তারা অ্যাকশন শুরু করে দেয়। কিন্তু পাচারা শুটিং এর গোল্ড মেডেলিস্ট ছিল, তাই সে শার্প শুটিং করছিল। এ সময় সার্জেন্ট ড্যান পাচারার সামনে পড়ে যায়। সে ড্যানকে গুলি করে দেয় আর তখনই তাকে বাঁচাতে তিওয়া ঝাঁপিয়ে পড়ে, তাই গুলিটা তার বুকে এসে লাগে। এ সময় ফোর্সের বাকি সদস্যরা চলে আসে এবং পাচারা পালিয়ে যায়, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়ে যায়। তিওয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার সফলভাবে তার গুলিটা বের করে ফেলে। তাওয়ানকেও একই হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আর তিওয়ার চেয়েও আরো বেশি ড্যামেজ হয়েছিল তাকে ডাক্তার যথাযথ চিকিৎসা দেয়া শুরু করে। সকালে তিওয়া জেগে ওঠে ঠিকই, কিন্তু তাওয়ান কোমায় চলে যায়। ডাক্তার জানায় সে কবে জেগে উঠবে সেটা বলা যাচ্ছে না। তাছাড়া তার মাথায় গুরুতর ইনজুরি হয়েছে, তাই তার ব্রেইন থেকে সব স্মৃতি মুছে গিয়েছে। তাওয়ান জেগে ওঠার পর হয়তো নিজেকে আর চিনতেও পারবে না। এটা শুনে ডিরেক্টর আনুসরণ একটা প্ল্যান বানায়। সে তিওয়াকে তাওয়ানের কাছে নিয়ে যায়। তিওয়া তাওয়ানকে দেখে হতভম্ব হয়ে যায়। সেখানে সানু উপস্থিত ছিল, সেও তিওয়াকে দেখে হতবাক হয়। তিওয়া বলে ওঠে দুজন মানুষের চেহারার মাঝে
এতটা মিল কিভাবে সম্ভব? ডিরেক্টর বলে সে দুজনের প্রোফাইল চেক করে দেখেছে, কিন্তু তাদের দুজনের মাঝে ফ্যামিলিগত কোনো মিলই পায়নি। তারা দুজনেই আলাদা আলাদা বাবা মায়ের সন্তান, তবুও দুজনের চেহারা একই রকম হওয়া সত্যি মিরাকেল। যাই হোক, ডিরেক্টর তিওয়াকে বলে তাকে এখন তাওয়ানের পরিচয় গ্রহণ করতে হবে, অর্থাৎ তাওয়ান সেজে পাচারার বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করতে হবে। তাকে দেখে এমনিও কেউ সন্দেহ করতে পারবে না। কেস এবং দায়িত্বের স্বার্থে তিওয়া সেটা মেনে নেয়। তিওয়া নিজের হাতের আংটিটা খুলে তাওয়ানের আঙুলে পরিয়ে দেয় এবং দুজনের পরিচয় এক্সচেঞ্জ করে নেয়। এখন থেকে তাওয়ান তিওয়া পরিচয়ে কোমায় থাকবে আর তিওয়া তাওয়ান পরিচয়ে ঘুরে বেড়াবে। তো এরপর সেক্রেটারি সান তিওয়াকে শিখিয়ে দেয় তাওয়ান কিভাবে লাইফ স্পেন্ড করত, তার চলাফেরা আচার আচরণ কেমন ছিল, সমস্ত ট্রেনিং দিয়ে দেয়। তিওয়াও পরিপূর্ণ তাওয়ান হয়ে ওঠে। পাচারা প্রচার করে দেয় তাওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিরুদ্দেশ। আর যেহেতু তাওয়ানের মায়ের মানসিক অবস্থা ঠিক নেই আর তাওয়ানও এখানে নেই, তাই পাচারা নিজেকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দাবি করে। বোর্ড মেম্বাররাও তাকে সম্মতি দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সে কোম্পানির স্টাফদের সামনে বক্তৃতা দিচ্ছিল, ঠিক তখন হাততালি দিতে দিতে তিওয়া সেখানে প্রবেশ করে। দর্শক, আমরা গল্পের চরিত্রদের চেনার স্বার্থে তিওয়াকে তার আসল নামে এবং তাওয়ানকেও তার আসল নামে সম্বোধন করব। যাই হোক, তিওয়াকে দেখে পাচারা ভূত দেখার মতো চমকে ওঠে। সে তিওয়াকে তাওয়ান ভেবে নেয় আর ভাবে তার তো মরে যাবার কথা, সে আবার ফিরে আসলো কিভাবে? তিওয়া হুবহু তাওয়ানের মতো স্টাইল নিয়ে বলে, আমি যখন ফিরে এসেছি তখন তোমাকে আর কষ্ট করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে না, আমাকে চেয়ারম্যানের দায়িত্ব টেক ওভার করো। এই বলে তিওয়া মুচকি মুচকি হাসতে থাকে। তিওয়া এসে যাওয়ায় পাচারা বেশ ঘাবড়ে যায়। পাচারা সেই ট্রাক ড্রাইভারকে মেরে গুম করে ফেলে, যাকে দিয়ে সে তাওয়ানকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। তারপর আবার নতুন করে চক্রান্ত শুরু করে। তিওয়া অফিস থেকে তাওয়ানের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে সে তাওয়ানের মাকে বারান্দায় বসে থাকতে দেখতে পায়। সে কাছে যাবে কিনা তা নিয়ে ইতস্তত করছিল। এ সময় তাওয়ানের খালা এসে তিওয়াকে দেখে জড়িয়ে ধরে আর বলে, দুদিন ধরে তুই কোথায় ছিলি? আমি চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। তিওয়া জানায় সে ঘুরতে গিয়েছিল। এরপর তিওয়া মায়ের সাথে দেখা করে। অন্যদিকে তাওয়ান কোমা থেকে জেগে ওঠে, কিন্তু সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সে কথা বলতে পারতো না, তার কোনো অনুভূতি ছিল না, শুধু চোখ মেলে সবকিছু দেখত। এর বাইরে সে কিছুই করতে পারছিল না। তাওয়ানকে তিওয়া পরিচয়ে তিওয়ার বাবা আর উইমালার হাতে তুলে দেয়া হয়। উইমালা তাওয়ানকে তিওয়া ভেবে সেবা যত্ন করা শুরু করে দেয়। সে তাকে কথা বলা, খাওয়া সব রকম ট্রেনিং দিতে শুরু করে, কারণ তাওয়ানের মস্তিষ্ক বাচ্চাদের মতোই শূন্য হয়ে গিয়েছিল। তাই তাকে নতুন করে সবকিছু শেখানোর প্রয়োজন। উইমালা তাওয়ানকে খাইয়ে দিতে যাচ্ছিল, কিন্তু সে তো খাওয়া বুঝতো না, তাই বাচ্চাদের মতো আচরণ করছিল। এক পর্যায়ে তাওয়ান চামচটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। উইমালা তাকে আর জোর করে না, তবে সে একটু আপসেট হয়। এদিকে তিওয়া বোর্ড মিটিং ডাকে এবং নিজেকে চেয়ারম্যান হিসেবে দাবি করে, কিন্তু বোর্ডের সদস্যরা তাকে চেয়ারম্যানের পদটা দিতে অনিচ্ছা জানায়। তারা পাচারাকেই এই পদের জন্য বেশি ডিজার্ভিং মনে করে। তাই তিওয়া বিকল্প উপায় ভেবে নেয়ার জন্য বোর্ড মিটিং ছেড়ে বেরিয়ে যায়। ডিরেক্টর আনুসর্ন তাওয়ানের দেখাশোনার জন্য সার্জেন্ট ড্যানকে সেট করে রেখেছিল। সে একটু জনি লিভার টাইপের ছিল আর কি। তো সে তাওয়ানকে হুইল চেয়ারে করে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল। এ সময় তিনটা মেয়ে সমুদ্রের ধারে এসে আনন্দ মজা করতে শুরু করে। তারা ফটো তুলে নেয়ার জন্য ড্যানকে ডাক দিতেই সে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে দৌড় দেয়। আর এই সুযোগে তাওয়ানকে একা পেয়ে দুজন গুন্ডা তুলে নিয়ে যায়। সবাই তো অস্থির হয়ে যায়, সে তো চলাফেরা করতে পারে না, তাহলে নিশ্চয়ই তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আসলে তাওয়ান ভুল করে কিডন্যাপ হয়ে গিয়েছিল। তিওয়ার এলাকায় জয়ী নামে একটা বখাটে আছে। তিওয়া তার বাদরামির জন্য তাকে প্রায় মারতো। তো সে যখন জানতে পেরেছে তিওয়া এখন পঙ্গু, এটা শুনে সে তিওয়ার অবস্থা দেখতে চাইছিল। তাই সে তার দুজন লোককে পাঠিয়েছিল তিওয়া মানে তাওয়ানের ভিডিও রেকর্ড করে আনতে, অথচ বলদগুলো তাকেই তুলে নিয়ে চলে যায়। তো এই গ্রুপের সবাই তিওয়ার হাতে কম বেশি মার খেয়েছিল, তাই তার শোধ নিতে তারা চাইছিল। তাওয়ানকে দু একটা চর মারতে সে হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। মানে ওর মস্তিষ্ক তো শিশুদের মতো হয়ে গিয়েছিল, তাই সে যা দেখবে তাই তো শিখবে। সে অ্যাগ্রেসিভ আচরণ দেখে নিজেও অ্যাগ্রেসিভ হয়ে যায় আর হুট করে সে উঠে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তার মস্তিষ্ক আর বডি সঠিকভাবে কাজ করছিল না। তাই সে আবারও মেঝেতে ঠাস করে পড়ে যায়। এ সময় একটা মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সে তাওয়ানের হুইল চেয়ার দেখেই বুঝে যায় বখাটেগুলোই তাকে তুলে এনেছে। তাই সে উইমালাকে গিয়ে সেটা জানিয়ে দেয়। উইমালা ড্যান এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনার পর তাওয়ানের জবানও খুলে যায়। সে ভাঙা ভাঙা ভাবে কথা বলাও শুরু করে দেয়। সে প্রথমে জিজ্ঞাসা করে ওই লোকগুলো কারা। সে যার মুখে যেটা শুনছিল সেটাই কপি করছিল, আর এভাবে সে টুকটাক কথা বলাও শুরু করে।
এদিকে তিওয়া পরের দিন আবারও বোর্ড মিটিং ডাকে, আর আশ্চর্যজনকভাবে আজকে বোর্ডের 9 সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ 5 সদস্যই তিওয়াকে ভোট দেয় এবং তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। আসলে আগের দিন তিওয়া কয়েকজন বোর্ড মেম্বারের কাছে গিয়েছিল আর তাদের দুর্বল জায়গাগুলো থেকে তাদের হেল্প করছিল। এতে তিওয়ার প্রতি তাদের পজিটিভ সাইন তৈরি হয় এবং তারা তাকেই ভোট দেয়, আর এভাবেই তিওয়া পাচারার কাছ থেকে চেয়ারম্যান পদটি ছিনিয়ে নেয়। এদিকে গ্রেসদের বাড়িতে কয়েকজন পাওনাদার এসে হানা দেয়। গ্রেসের বাবা তাদের কাছ থেকেও অনেকগুলো টাকা ধার করে রেখেছিল। কর্ণ টাকা শোধ না দেয়ায় তারা গ্রেসকে তুলে নিয়ে যায়। তখন উপায় না পেয়ে কর্ণ তিওয়াকে ফোন দিয়ে হেল্প চায়। তিওয়া টাকার ব্যাগ নিয়ে গ্রেসকে ছাড়াতে যায়, কিন্তু টাকা কম থাকায় তারা গ্রেসকে ছাড়াতে চাইছিল না। তাই তিওয়া তাদের সাথে ফাইট শুরু করে। ওরা তো আর জানতো না তিওয়া একজন ক্যাপ্টেন, তাই তিওয়ার কাছে মার খেয়েই সবাই কুপোকাত হয়ে যায়। তিওয়াও গ্রেসকে উদ্ধার করে। গ্রেসের পায়ে একটু চোট লেগেছিল, তাই তিওয়া তাকে কোলে তুলে নিয়ে গাড়িতে যায় এবং ফার্স্ট এইড বক্স বের করে গ্রেসের পায়ে ড্রেসিং করে দেয়। তারপর তাকে বাড়ি পৌঁছে দেয়। অন্যদিকে তাওয়ান টুকটাক হাঁটা শিখে গিয়েছিল। উইমালা তাকে বিচের ধারে বেড়াতে নিয়ে যায়, তারপর তাকে শিখিয়ে দেয় স্টিক দিয়ে কিভাবে হাঁটতে হয়। উইমালার কেয়ারে তাওয়ান আরো বেশি দ্রুত সুস্থ হয়ে উঠছিল। বাড়ি ফিরে তাওয়ানের মাথা ব্যথা শুরু হয়। তার পুরনো সুপ্ত স্মৃতিগুলোর জন্য সে খুব অস্থিরতা অনুভব করছিল। রাতে কিছু না খেয়ে সে একা বসেছিল। এ সময় উইমালা গিয়ে তাকে সামলায় এবং খাবার টেবিলে নিয়ে আসে। উইমালা তিওয়ার ফেভারিট খাবার তাওয়ানকে খাওয়ায়, কিন্তু তাওয়ানের তো তিওয়ার মতো কখনোই ঝাল খাওয়ার অভ্যাস ছিল না। তাই খাবার মুখে নিতেই সে ঝালে ছটফট শুরু করে। সে ঝাল খেতে পারছে না, এটা দেখে উইমালা অবাক হয়ে যায়। কিন্তু সে আর কিভাবে জানবে এটা তো তিওয়া না, এটা তাওয়ান। যাই হোক, উইমালা ভালোভাবে কথা বলে তাওয়ানের মন অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাওয়ান হেসে বলে, তুমি এত ভালো কেন? উইমালাও মুচকি হেসে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। দুজন দুজনের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। পরের দিন ওয়ানা ভেসা কোম্পানিতে একজন মেয়ে আসে। রিসেপশনের মেয়েটা তার পরিচয় জিজ্ঞাসা করলে মেয়েটি বলে তার নাম পাপায়েং। সে নাকি তাওয়ানের গার্লফ্রেন্ড। এটা শুনে রিসেপশনিস্ট তাকে উপরে তাওয়ানের অফিস রুমে নিয়ে যায়, যেখানে গ্রেস ছিল। গ্রেস অ্যাপয়েন্টমেন্ট বাদে পাপায়েংকে ঢুকতে দিতে চাইছিল না, তাই পাপায়েং গ্রেসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গ্রেস হাতে একটু চোট পায়। এ সময় তিওয়া আর সান সেখানে চলে আসে। তিওয়াকে দেখেই পাপায়েং লুতুপুতু ভাব শুরু করে। তিওয়া বারবার সানের দিকে তাকায়। সান তাওয়ানের সাথে জড়িত সবার ডিটেইলস দিলেও এই মেয়েটির ডিটেইলস কখনো দেয়নি, তাই তিওয়া তাকে চিনতে পারছিল না। সান তাকে ইশারা করে মেয়েটার কথার সাথে তাল মেলাতে বলে। তিওয়াও তাই করে। আসলে তাওয়ান বিদেশে থাকাকালীন এই মেয়েটার সাথে রিলেশন ছিল, পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। এখন কোনো কারণে পাপায়েং আবারও ব্যাক করতে চাইছে। ব্যাপারটা তিওয়ার সন্দেহ লাগে। পাপায়েং চলে যাওয়ার পর তিওয়া সানকে বলে সে যেন পাপায়েং এর ব্যাপারে খোঁজ নেয়। রাতে অফিস ছুটির পরে তিওয়া গ্রেসের হাতটা চেক করে। সে হাতে বেশ ব্যথা পেয়েছিল, তাই তিওয়া একটা আইস ব্যাগ এনে সেটা দিয়ে গ্রেসের হাতের চোট ধরে রেখেছিল। তিওয়া যথাসম্ভব গ্রেসের কেয়ার করে, তারপর বিব্রত হয়ে একসময় উঠে চলে যায়। পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে তিওয়া ভাবছিল সে গ্রেসের প্রতি এতটা কেয়ার কেন দেখাচ্ছে। সে যে জীবন লিড করছে সেটা তো তার জীবন না। সে জাস্ট কিছুদিনের জন্য তাওয়ানের পজিশন নিয়েছে। কয়েকদিন পরই আবারও সে তিওয়া হয়ে ফেরত যাবে। তিওয়া ফোনের গ্যালারি থেকে উইমালার ফটোটা বের করে আর তাকে দেয়া বিয়ের প্রতিশ্রুতিটা মনে করে। এ সময় বাইরে থেকে ডাক পড়লে সে বাইরে গিয়ে দেখে পাপায়েং এসে ড্রয়িং রুমে বসে আছে। পাপায়েং আবারও তার সাথে লুতুপুতু আচরণ করছিল, কিন্তু তিওয়া তাকে অ্যাভয়েড করছিল। পাপায়েং তিওয়াকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায় এই কথা বলছিল, তবে তিওয়া তাকে না করে দেয়। তাই পাপায়েং চলে যাচ্ছিল। এ সময় তিওয়ার কাছে সানের ফোন আসে। সান জানায় পাচারা পাপায়েং এর বাবা জাওসুয়া স্বপনের সাথে দেখা করতে এসেছে। এটা শুনে তিওয়া পাপায়েংকে পেছন থেকে ডাক দেয় এবং তার সাথে যেতে সম্মতি জানায়। পাচারা সুয়া স্বপনের সাথে একটা দ্বীপের ব্যাপারে আলোচনা করছিল। সুয়া স্বপন সেই দ্বীপটা হাতিয়ে সেখানে একটা রিসোর্ট বানাতে চায়, আর এই কাজে সে পাচারাকেও পার্টনার হিসেবে চাচ্ছিল। তাদের আলোচনার মাঝেই সেখানে পাপায়েং আর তিওয়া চলে আসে। পাপায়েং বাবার সাথে তিওয়াকে পরিচয় করিয়ে দেয় যে এটা হলো তাওয়ান। তিওয়া পাচারার দিকে তাকিয়ে কিছু না জানার ভান করে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সুয়া স্বপন অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমরা অপরকে চেনো নাকি? পাচারা বলে আমি তাওয়ানের সৎ বাবা। এটা শুনে সুয়া স্বপন আরো অবাক হয়। তারপর বিস্ময় কাটিয়ে সে বলে তারা একটা দ্বীপের রিসোর্ট বানানোর ব্যাপারে আলোচনা করছিল। পাচারা বলে ওঠে চিন্তা করবেন না, ওই দ্বীপটা আমি আপনাকে পাইয়ে দেবার ব্যবস্থা করব। সুয়া স্বপন বলে তুমি ওয়ানা ভেসা কোম্পানির চেয়ারম্যান, তোমাকে তো নিশ্চিন্তে ভরসা করা যায়। এটা শুনে তিওয়া বলে ওঠে পাচারা আর এখন কোম্পানির চেয়ারম্যান না, এখন কোম্পানির চেয়ারম্যান হলাম আমি। এটা শুনে সুয়া স্বপন আরো বেশি অবাক হয়ে যায়। সে পাচারার সাথে মুখ চাওয়া
চাওয়াচাওয়ি করতে থাকে, আর পাচারা লজ্জায় মুখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। যাই হোক, বাড়ি ফিরে আসার পর তিওয়া আর পাচারার মধ্যে সেই দ্বীপে একটা বিচের ব্যাপারে কথা হচ্ছিল। সেই বিচটার নাম সানসিয়াও বিচ। মূলত এখানেই তিওয়ার বাড়ি, তাই সেই ব্যাপারটা নিয়ে বিচলিত হয়ে পড়েছিল। এজন্য তিওয়া বারবার পাচারাকে জিজ্ঞাসা করছিল সে কেন এই বীজটা কিনতে চায়। পাচারা জানায় সে বিজনেস বাড়াতে চাইছে, তবে তিওয়া বারবার এই বীজের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে একটু সন্দেহ করে এবং জিজ্ঞাসা করে তার এই বীজের ওপর এত আগ্রহ কেন। তিওয়া এবার নিজেকে সামলে নেয় আর বলে সে ফান্ডের টাকা ইনভেস্ট করবে, তাই ইনভেস্টের আগে জায়গা সম্পর্কে জানতে চায়। পাচারা বলে সে আগামীকাল তাকে ওই বিচে নিয়ে যাবে। এরপর ঘরে ফিরে এসে তিওয়া সার্জেন্ট ড্যানকে ফোন দিয়ে বলে সে আগামীকাল পাচারাকে নিয়ে সানসিয়াও বিচে যাবে, তাই সে কোনোভাবেই যেন কালকে তাওয়ানকে এই বিচের আশেপাশে আসতে না দেয়। কিন্তু ড্যান জানায় তিওয়া অলরেডি ওই বিচেই আছে, শুধু একা নেই বরং তার সাথে উইমালাও রয়েছে। ওরা দুজন আউটিং এ গিয়েছে, রাতে ওরা সেখানেই থাকবে। এটা শুনে তিওয়া খুব আপসেট হয়ে যায়। উইমালা তাওয়ানের সাথে সময় কাটাচ্ছে এটা ভেবে তার মন খুব খারাপ হয়ে যায়। এদিকে উইমালা অবশ্য তাওয়ানের সাথে ভালোই সময় কাটাচ্ছিল। তারা বিচের ধারে ক্যাব খাটিয়ে রাতে বারবিকিউ বানাচ্ছে। এ সময় তারা একটু রোমান্টিক হয়ে পড়ে। তাওয়ান তো বরাবরই মেয়ে ঘেঁষা স্বভাবের, তাই স্মৃতি হারিয়ে গেলেও অভ্যাস সে ছাড়তে পারেনি। সে উইমালাকে কিস করে দেয়। উইমালা বেশ বিব্রত হয়ে উঠে যায়। তার কেন জানি মনে হচ্ছিল এটা তিওয়া না। সকালে তারা ফ্রেশ মেজাজে 2 কাপ কফি খায়, তারপর তারা মার্কেটে ঘুরতে যায়। এ সময় পাচারা, তিওয়া, গ্রেস সবাই সেখানে চলে এসেছিল। তবে পাচারা আলাদা এসেছে এবং তিওয়া গ্রেসকে নিয়ে আলাদা এসেছিল। তাওয়ান আর উইমালা যখন মার্কেটে ঢুকছিল তখন তারা একদম পাচারার গা ঘেঁষে বেরিয়ে আসে। পাচারা যদিও এক নজর তাওয়ানকে দেখে, কিন্তু সে তেমন কিছুই বুঝে উঠতে পারে না। পাচারা তিওয়া এবং উইমালাদের রিসোর্টটা খুঁজছিল। এখানে তিওয়ার বাবা আর উইমালার বাবা দুজনের শেয়ারে রিসোর্টের বিজনেস ছিল। তো বিজনেস ডিলের জন্য পাচারা তাদের সাথে দেখা করার প্রয়োজন ছিল। যাই হোক, এদিকে তাওয়ান উইমালাকে নিয়ে একটা ক্যাফেতে জুস খেতে বসে। এ সময় তিওয়া গ্রেসকে একই ক্যাফেতে বসতে বলে ড্যানের সাথে দেখা করার জন্য ছদ্মবেশে বেরিয়ে যায়। ভাগ্যক্রমে গ্রেস যখন ক্যাফেতে ঢোকে তাওয়ান তখন বাথরুমে চলে যায়, তাই গ্রেসের সাথে আসল তাওয়ানের দেখা হয় না। গ্রেস এসে একেবারে উইমালার পাশের টেবিলে বসে। গ্রেস যেহেতু শহর থেকে এসেছিল তাই তাকে দেখে উইমালা কৌতূহলী হয়ে পড়ে। সে গ্রেসের সাথে টুকটাক কথা বলে। গ্রেস জানায় সে তার বসের সাথে সানসিয়াও বিচে একটা রিসোর্ট বানানোর ব্যাপারে আলোচনা করতে এসেছে। এটা শুনে উইমালা বলে তাদের এখানে একটা রিসোর্ট আছে, কোনো প্রয়োজনে সে তাদের হেল্প করতে পারবে। যেহেতু উইমালা একজন লয়ার ছিল, এজন্য গ্রেস উইমালার সাথে ভিজিটিং কার্ড এক্সচেঞ্জ করে নেয়। এদিকে পাচারা খুঁজতে খুঁজতে রিসোর্টে এসে পৌঁছে যায়, যেখানে উইমালা আর তিওয়া দুজনের বাবাই উপস্থিত ছিল। পাচারা তিওয়ার বাবাকে দেখে কেমন যেন বিস্মিতভাবে তাকিয়েছিল। সে নিজের সানগ্লাস খুলে নিয়ে অবাক হয়ে তাকে দেখতে থাকে। কিন্তু কেন? এখানে কি কোনো জটিল রহস্যের জট খুলতে চলেছে? এবার কি তেওয়া এবং তাওয়ানের আসল পরিচয় বেরিয়ে আসবে? সেই প্রশ্নের উত্তর জানতে আমরা এই ড্রামার দ্বিতীয় পর্বে আবারও ফেরত আসব। আরও বেশি সাসপেন্স, আরও বেশি উত্তেজনার ফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে ড্রামাটির দ্বিতীয় পর্ব আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।